সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ইসলামের ইতিহাসের আজকের লাইভ সেশনে। আজকে ইসলামের ইতিহাস প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ আব্বাসীয় খেলাফত নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে থাকছি আমি ইয়াসিন। তোমরা জানো, দীর্ঘ অনেক দিন পর অর্থাৎ ঈদের পূর্বে আমরা এই অধ্যায়ের উপর কয়েকটা ক্লাস নিয়েছিলাম। আমরা এই অধ্যায়ের উপর আরও 4টা ক্লাস নিয়েছি, যেগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পাবা। যারা পূর্বের ক্লাসগুলো করো নাই অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবা এবং আজকের ক্লাসটাও করবা। আমি আশা রাখছি তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো কমপ্লিট করো তাহলে এই অধ্যায়ে তোমাদের পরীক্ষার জন্য কোনো প্রকার প্রবলেম হবে না। সো তোমরা সবাই কেমন আছো? আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সবার আগে ত্রিনা পণ্ডিত নমস্কার দিয়েছ, আহমেদ সাইমা সালাম দিয়েছ, কাউসার হোসাইন যুক্ত হয়েছ আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি। তোমরা ভালো আছো কিনা সবাই আমাকে একটু জানাও দ্রুত। আমরা বেশি একটা সময় না নিয়ে ক্লাসে চলে যাব। আর হচ্ছে স্পেশালি 24-এর পরীক্ষার্থী যারা আছো তোমাদের বন্ধুবান্ধবদেরকে একটু দ্রুত মেনশন করে দাও কমেন্টে। আর ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো চাইলেই তোমার টাইমলাইন থেকে দেখে নিতে পারো। যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা জানো আমাদের পেজে রেগুলার লাইভ ক্লাস হচ্ছে। রেগুলার 2টা করে ক্লাস হয়। তুমি যদি 5-6 দিন পরে বা কিছুদিন পরে ক্লাসগুলো খুঁজো হয়তো পাবা না, অনেক পেছনে চলে যায়। যার জন্য তোমার সুবিধার জন্য তুমি চাইলে তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। এটা ছাড়াও তোমার বন্ধুবান্ধবরা যাতে ক্লাসের ব্যাপারে জেনে ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে সেই জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়ে দাও। আচ্ছা, ইসরাত জাহান রূপা যুক্ত হয়েছে আমাদের সাথে। এরপরে রূপা বলেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জেসমিন জান্নাত সালাম দিয়েছ। ফারহানা ইসলাম কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ। ওকে, যেহেতু ফারহানা কুমিল্লা থেকে, আর যারা যুক্ত আছো তোমরা কে কোত্থেকে আছো একটু জানাও দ্রুত। আমরা আব্বাসী খিলাফত নিয়ে আলোচনা করছি। তোমাদের প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ কঠিন একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা প্রথম ক্লাসে আব্বাসী বংশ বা খেলাফতটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আব্বাসী আন্দোলন এ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা জানো আব্বাসী বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আবুল আব্বাস আস-সাফফা। তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমি শুধু আস-সাফফা লিখছি। আস-সাফফা এটার মানে কি আমরা কিন্তু সেটাও পড়িয়েছি। সাফফা মানে হলো রক্ত পিপাসু। এই আস-সাফফা আবুল আব্বাস আস-সাফফা তিনি ছিলেন আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা। কেমন? এরপরে আমরা পড়েছি তার পরবর্তী শাসক, পরবর্তী আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুরের শাসনকাল সম্পর্কে। আবু জাফর আল মনসুর সম্পর্কে আমরা পড়েছি। তোমরা কি জানো তাকে আমরা কি বলেছিলাম? তাকে আমরা বলেছিলাম আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। কেন সেটাও আমরা কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি আবু জাফর আল মনসুরের পরবর্তী শাসক খলিফা হারুনুর রশিদ সম্পর্কে। খলিফা হারুনুর রশিদ তিনিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আব্বাসীয় খলিফা। এই হারুনুর রশিদ সম্পর্কে আলোচনার পর আমরা কিন্তু আব্বাসীয় বংশ বা খিলাফতের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত একটা বংশ আছে, যেটাকে আমরা বার্মাকি বংশ হিসেবে চিনি। খালিদ বার্মাক যে বংশের প্রতিষ্ঠাতা, এবং এই বংশের ব্যাপারে বলা হয় আব্বাসীয় বংশের ইতিহাসে দেখা যায় তোমার হচ্ছে গিয়ে সামরিক প্রধান, প্রধানমন্ত্রী সহ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা এমনভাবে আসীন হয়েছিল যে শুধুমাত্র খলিফার পদটা ছাড়া সাম্রাজ্যের বা তোমার হচ্ছে গিয়ে প্রশাসনিক, সামরিক এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা বার্মাকিরা আসীন হয়ে গিয়েছিল এবং তাদের প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, অর্থ সম্পদ এতটাই বেড়ে গিয়েছিল যে স্বয়ং খলিফা হারুনুর রশিদকেই কিন্তু তাদের উপর অর্থের জন্য নির্ভরশীল হতে হতো। যার জন্য তার সময়ই অর্থাৎ খলিফা হারুনুর রশিদই তার হাতেই বার্মাকিদের পতন ঘটিয়েছেন। অনেকটা তিনিই কিন্তু বার্মাকিদেরকে আবার দমন করেছেন। সেটা আমরা আলোচনা করেছি এর পূর্বের ক্লাসটাতে অর্থাৎ লেকচার 4-এ। আমরা এগুলো বলে দিচ্ছি কেন, তোমরা যারা যেহেতু অনেক দিন পর আবার আমরা লাইভ ক্লাসে এসেছি, আমি ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করেছি।
অর্থাৎ আগের 4টা ক্লাস তোমরা যেন খুঁজে নিয়ে হলেও দেখে নিতে পারো এবং এই ক্লাসটার সাথে রিলেট করতে পারো। কেমন? ওকে, কে কি বলেছে একটু দেখি। জাইমা রহমান যুক্ত হয়েছে, ইসরাত জাহান রূপা চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছে। কাউসার হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? গত 1.5 মাস আগে জেনারেল ইতিহাস থেকে ইসলামী ইতিহাস নিয়েছি। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় পত্রের 5টা অধ্যায় শেষ করছি। ঠিক আছে, তো প্রথম ও দ্বিতীয় পত্রে তোমার তো 5টা করে অধ্যায় মনে হয় 2 পেপারে নাইও। সেকেন্ড পত্রে অর্থাৎ দ্বিতীয় পত্রে তোমাদের মনে হয় 4টা অধ্যায় আছে। আই এম নট শিওর। ফার্স্ট পেপারে আছে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, 5টা অধ্যায় আছে। দ্বিতীয় পত্রে মনে হয় 4টা অধ্যায়। আচ্ছা, ওকে, ভয়ের কোনো কারণ নেই। আমরা ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, আমাদের ক্লাসে যুক্ত হও, তাহলে সকল ভয় কেটে যাবে। তোমরা জানো আমাদের কিন্তু 24-এর জন্য র্যাপিড ব্যাচ চলতেছে, যেখানে মানবিক এবং কমার্সের সব বিষয়ের ক্লাস করানো হয়। পাশাপাশি 25 ব্যাচের জন্য গোল্ডেন ব্যাচ আমাদের শুরু হচ্ছে, যেখানেও তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত মানবিক এবং ব্যবসায়ের সকল সাবজেক্ট পড়ানো হবে। রাব্বি সরকার আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত আছে, মাইমুনা সিদ্দিকা ঢাকা থেকে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এরপরে নূর হাসান, কেমন আছি জিজ্ঞেস করেছো। ভালো আছি। ওকে, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করেছো কিনা আমাকে কমেন্ট একটু জানাও। ক্লাস শেয়ার করে কমেন্টে ডান লিখো দ্রুত। আচ্ছা, নূর হাসান পঞ্চগড় জেলা থেকে ক্লাস করছে। ওকে, ফাবিয়া জান্নাত সিটিজি থেকে, জাইমা রহমান সিটিজি থেকে, ফাবিয়া জান্নাত সিটিজি, জাহিদ হাসান কুষ্টিয়া। ওকে, চট্টগ্রামের মানুষই বেশি, তবুও অন্য জেলাগুলোর মানুষ কিন্তু কম নয়। সব জেলা থেকে আমাদের সাথে ক্লাস করছে শিক্ষার্থীরা। যাই হোক, আমরা তাহলে ক্লাসে ঢুকে পড়ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবা, আমরা ক্লাসের ফাঁকে সেটার অ্যান্সার করার চেষ্টা করব, কমেন্টে করে রাখবা। দেখো, খলিফা আল আমিন তিনি হচ্ছে খলিফা হারুনের পরবর্তী খলিফা। এই আল আমিন তিনি কিন্তু বেশিক্ষণ শাসন করেন নাই। তিনি খিলাফতে এসেছিলেন এবং তার ভাই মামুনের সাথে তার গৃহযুদ্ধ হয়। যুদ্ধের পর তিনি সিংহাসন হারান, খলিফা আল মামুন এরপরে খলিফা হিসেবে সিংহাসনে আসেন। এই খলিফা আল আমিন কিভাবে সিংহাসনে এসেছেন? উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ তার পিতা ছিলেন হারুন, তিনি হারুনের পুত্র, এবং 791 খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা এবং তার ভাই ঈশার প্ররোচনায় পড়ে তার 5 বছরের পুত্র মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়ে, এরপরে তার জ্যেষ্ঠ পুত্র আবদুল্লাহকে আল মামুন উপাধি দিয়ে, তৃতীয় পুত্র কাসিমকে মুতাসিন উপাধি দিয়ে পরপর উত্তরাধিকারী মনোনীত করেন। অর্থাৎ তার 3 জন পুত্র ছিল, 3 জনের মধ্যে তিনি মুহাম্মদকে আল আমিন এবং আবদুল্লাহকে আল মামুন, এরপরে হচ্ছে মুহাম্মদকে আল আমিন, হ্যাঁ, আবদুল্লাহকে আল মামুন এবং মুতাসিনকে তিনি হচ্ছে কাসিমকে মুতাসিন উপাধি দিয়ে পরপর 3 জনকে উত্তরাধিকারী মনোনীত করে যান। অর্থাৎ পিতার মনোনয়ন সূত্রেই আল আমিন হচ্ছে সিংহাসনে আসেন। তিনি 809 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন। সিংহাসনে আসার পরে তার ভাই মামুনের সাথে তার গৃহযুদ্ধ হয়, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ খলিফা আমিন এবং মামুনের মধ্যে গৃহযুদ্ধ কেন হয়, গৃহযুদ্ধের কারণ এবং ফলাফল, এটা তোমাদের পরীক্ষায় আসে, তোমরা এটা একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, সোহেল আরমান ভাইয়া কুষ্টিয়া থেকে। ওকে, জাইমা রহমান শেয়ার ডান। মরিয়ম সুলতানা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফাত মোকাররামা রাইফা, ওকে, উপস্থিতি খুবই কম। তোমাদের কয়েকদিন পর পরীক্ষা, কিন্তু ক্লাসের ব্যাপারে তোমাদের কোনো সিরিয়াসনেস নাই। নুসরাত জাহান সালাম দিয়েছ। আচ্ছা, খেয়াল করো, আমিন এবং মামুনের মধ্যে গৃহযুদ্ধ কেন হয়েছিল? তাদের 2 ভাইয়ের মধ্যে যুদ্ধের কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে অমাত্যবর্গের চক্রান্ত। অমাত্যবর্গের চক্রান্ত, এটার মানে কি?
অর্থাৎ পিতা যেভাবে অনুমোদন দিয়েছিলেন, প্রথমে হচ্ছে খলিফা আমিনকে সেই অনুমোদন বা মনোনয়ন অনুসারে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং তার ভাই মামুনও কিন্তু সেটা মেনে নেয়, তার আনুগত্য স্বীকার করে। প্রথম দিকে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল দুই ভাইয়ের মধ্যে, কিন্তু আমিন ছিল অযোগ্য, বিলাস ব্যসনে মত্ত। সে তার যে অমাত্যবর্গ ছিল, অমাত্যবর্গ বা আমির উমারা যারা ছিল, তাদের চক্রান্তে পড়ে সে এমন কিছু ব্যবস্থা বা স্টেপ গ্রহণ করে তার ভাইয়ের বিরুদ্ধে, যেগুলোর কারণে মামুনকে বাধ্য হয়ে আমিনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়েছিল। তাহলে গৃহযুদ্ধের অন্যতম কারণ আমরা কি বলতে পারি? একটা কারণ, সেটা হচ্ছে অমাত্যবর্গ বা আমির উমারাদের চক্রান্ত। আমিন বিচক্ষণ ছিল না, যার জন্য এই অমাত্যবর্গের চক্রান্তে পড়ে, আমি বারবার বলছি যেন তোমাদের মাথায় গেঁথে যায়, তার ভাই মামুনের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ বা স্টেপ নিয়েছিল যেগুলোর কারণে মামুনকে তার ভাইয়ের বিরুদ্ধে বাধ্য হয়ে অস্ত্র ধারণ করতে হয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে চারিত্রিক পার্থক্য দেখো, দুই ভাইয়ের চরিত্র কিন্তু দুই রকম ছিল। আমিন এবং মামুনের কথা বলছি। আমিন ছিল চরিত্রহীন, বিলাসী, আমোদপ্রিয়, চঞ্চল স্বভাবের। অন্যদিকে অর্থাৎ নেগেটিভ গুণাবলী ছিল আমিনের চরিত্রে। অন্যদিকে বা পক্ষান্তরে মামুন ছিল একজন চরিত্রবান, প্রগতিশীল, বিচক্ষণ, বুদ্ধিমান এবং ধার্মিক ব্যক্তি। তাইলে একটা স্বাভাবিক বিষয় দেখো, তোমার যখন দুইজন খেলাফতের দাবিদার বা হকদার থাকবে খলিফা হওয়ার, সেখানে যখন যোগ্য একজন পড়ে থাকবে, অযোগ্য একজন খিলাফতে থাকবে, সেখানে দ্বন্দ্ব বা সংঘর্ষ কিন্তু অনিবার্য। যোগ্য যিনি, তিনি কিন্তু অযোগ্য যিনি খিলাফতে আছেন, সিংহাসনে আছেন, তাকে মেনে নেবেন না, ছেড়ে দিবেন না, এটাই স্বাভাবিক। তাদের মধ্যে সিংহাসনের সংঘাত বা যুদ্ধ অবশ্যম্ভাবী। তাহলে এটা একটা কারণ, তাদের মধ্যে চারিত্রিক পার্থক্যটা তাদের মধ্যে গৃহযুদ্ধের অন্যতম একটা কারণ। বোঝা গেছে? তৌহিদুল ইসলাম তাকি টেকনাফ থেকে যুক্ত হয়েছ। লিমন মণ্ডল আমাদের সাথে ক্লাস করছে। এমডি মাসুম আমাদের সাথে আছে, সালাম দিয়েছ। ওকে, চারিত্রিক পার্থক্যের কথা আমরা বললাম। এরপর হচ্ছে আমোদ প্রিয়তা ও রাজকার্য অবহেলা। এটা কার ব্যাপারে বলা হচ্ছে? আমিনের ব্যাপারে। আমিন ছিল আমোদ প্রিয় এবং রাজকার্য অবহেলা ছিল তার। সে বিলাস ব্যসনে মত্ত ছিল, বুঝছ? রাজ্যের শাসনভার তার, এই যে সে যে অন্তর্মহলের বিলাস ব্যসনে মগ্ন থাকার কারণে, মত্ত থাকার কারণে রাজ্যের শাসনভার চলে যায় স্বার্থান্বেষী উজির ফজল বিন রাবির উপর। এই ফজল বিন রাবি তিনি একজন স্বার্থান্বেষী উজির ছিলেন, যার পরামর্শে, যার কুপরামর্শে খলিফা হারুনুর রশিদ বার্মাকি জাফর বিন ইয়াহিয়াকেও কিন্তু হত্যা করেছিলেন। এবং এই এই ফজল বিন রাবি, যে উজিরের কথা বলছি, এই ফজল বিন রাবি তিনি কিন্তু নিজেও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং সিংহাসনে বসার একটা ইচ্ছা তারও ছিল। অর্থাৎ তিনিও কিন্তু সিংহাসনে বসার স্বপ্ন দেখতেন, যার জন্য তিনি মামুনকে সবসময় তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন। ওকে, আমরা আবার আলোচনায় ফিরে আসি। তাহলে রাজকার্যে অবহেলা, অর্থাৎ তিনি বিলাস ব্যসনে মত্ত থাকার কারণে বা মগ্ন থাকার কারণে, রাজকার্যে তার অবহেলার কারণে স্বার্থান্বেষী উজির ফজল বিন রাবি শাসনভার গ্রহণ করে নেন। অর্থাৎ কাগজে কলমে না আর কি, শাসনভার ইনডিরেক্টলি তার উপর ন্যস্ত হয়ে পড়ে। এরপরে দেখো, ফজল বিন রাবির খিলাফত লাভের উচ্চাকাঙ্ক্ষা। এই যে উজিরের কথা বলছি আমরা, যিনি ছিলেন আল আমিনের প্রধান উজির, উজির মানে হচ্ছে প্রধানমন্ত্রী, কেমন? আচ্ছা, তিনি মামুনকে সবসময় প্রতিদ্বন্দ্বী মনে করতেন। মামুনকে তিনি তার জন্য থ্রেট বা হুমকি মনে করতেন। যেহেতু মামুন একজন সচেতন, যোগ্য ব্যক্তি, যে কোনো সময় তিনি সিংহাসনের দাবি করবেন, সিংহাসনের জন্য তিনি এগিয়ে আসবেন, এই সংখ্যা থেকেই ফজল বিন রাবি তাকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন এবং তিনি আমিনকে হচ্ছে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন বলতে পারি আমরা। আচ্ছা, সানজিদা হক কি জিজ্ঞেস করেছ? এই চ্যাপ্টারটা তো আগেও পড়ানো হয়েছে, এখন যদি ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার খোলাফায়ে রাশিদিন পড়াইতেন ভালো হতো। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করেই খোলাফায়ে রাশিদিনে চলে যাব। এটা আগেও পড়ানো হয়েছে বলতে আমরা যতটুক পড়ানো হয়েছে এর পর থেকে আজকে পড়াচ্ছে, ঠিক আছে? যেটা আমি আজকে আলোচনা করছি এটা কিন্তু পড়ানো হয় নাই। ওকে,
এরপরে আনিকা বলতেছ উমাইয়া শাসন নিয়ে পড়াইলে ভালো হয়। এরপরে মাসুম আমি মাদ্রাসায় পড়ি, ক্লাসটা আমার জন্য, এই ক্লাসটা কি আমার জন্য হবে? তোমাদের মাদ্রাসায় সিলেবাসে মনে হয় না আব্বাসীয় খেলাফত আছে। আচ্ছা, মহেশখালী থেকে আমাদের সাথে যুক্ত আছো। আচ্ছা ঠিক আছে, এরপরে খেয়াল করো। আচ্ছা, আমরা তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানতে চাইবো যে তোমরা ইসলাম ইতিহাস প্রথম এবং দ্বিতীয় পত্রের মধ্যে কোন অধ্যায়টার ক্লাস বেশি চাও, আমরা সেই হিসাবে ক্লাস নেব, নেক্সট ক্লাস থেকে সেভাবে আমরা আগাবো। এরপরে খেয়াল করো, মামুনকে প্রাচ্যের শাসনকর্তার পদ থেকে অপসারণ। এই যে আমরা বলেছিলাম আমিন এমন কিছু স্টেপ গ্রহণ করেছিল, এমন কিছু পদক্ষেপ নিয়েছিল যেগুলোর কারণে মামুনকে তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়েছিল বাধ্য হয়ে। সেই পদক্ষেপগুলোর মধ্যে একটা হচ্ছে যে মামুনকে কি করেছিল, প্রাচ্যের শাসনকর্তার পদ থেকে অপসারণ করা হয়েছিল। অর্থাৎ তার পিতা থাকাকালীনই তিনি ভাইদেরকে বিভিন্ন জায়গায় যেই শাসনের ভার দিয়ে গিয়েছিলেন, শাসক হিসেবে নিয়োগ করে গিয়েছিলেন, সেই শাসনকর্তার পদ থেকে তাকে অপসারণ করা হয় উজির ফজল বিন রাবির কুপরামর্শে। এখানেও কিন্তু এই কূটনৈতিক ব্যক্তি আছে। এরপরে সম্পদ বাজেয়াপ্তকরণ। দেখো, মামুনের যা সম্পদ ছিল উত্তরাধিকার সূত্রে তিনি যেটা পেয়েছিলেন তার পিতা থেকে বা তার আদার্স যে সকল সম্পত্তি ছিল সেগুলো সব বাজেয়াপ্ত করে দেয় আমিন। কেমন? যার জন্য এই কারণগুলোর কারণে মূলত তাদের মধ্যে গৃহযুদ্ধটা হয় এবং যুদ্ধ হলে এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হচ্ছে মামুন জয়লাভ করে, আল আমিন অর্থাৎ যিনি খলিফা ছিলেন তিনি পরাজিত হন। তো যুদ্ধে জয়লাভ করার মাধ্যমেই আমিন খিলাফতে আরোহণ করেন। তাইলে মনে থাকবে এই দুই ভাইয়ের মধ্যে গৃহযুদ্ধ হয়ে কে জয়লাভ করেছিল? আল মামুন। মামুন জয়লাভ করেছিল। কে জয়লাভ করেছিল? মামুন জয়লাভ করেছিল। কেমন? ইকরাম তালুকদার উমাইয়া খেলাফতের ক্লাস চাই। আচ্ছা, উমাইয়া শাসনটা কঠিন লাগে আনিকা বলছে। ঠিক আছে, উমাইয়া শাসনের ক্লাস নেব, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা তো ক্লাসে পোলাপাইন নাই। কাদের ক্লাস নেব? মাত্র 30 জন পোলাপাইন ক্লাস করলে লাইভ ক্লাস নেওয়া যায় বলো? তার উপর তোমরা ক্লাস শেয়ার করো না বললেও। আচ্ছা, প্রিন্স এম আপনার আগের ক্লাসগুলো কোথায় পাবো? ইউটিউবে গিয়ে প্লে লিস্টে যাবা, সেখান থেকে সার্চ দিলেই খুঁজে পাবা। ওকে, বোঝা যাচ্ছে কিনা একটু জানাও, সব কিছু ঠিকঠাক কিনা? তাহলে যুদ্ধে কে জয়লাভ করেছিল বলো তো? গৃহযুদ্ধে কে জয়লাভ করেছিল? ফারহানা ইসলাম মামুন জয়লাভ করেছিল। ঠিক আছে, সঠিক উত্তর, কিন্তু আর কেউ তো বলতে পারলো না। আচ্ছা, এরপরে দেখো এই যুদ্ধের ফলাফল কি? অন্যায় এবং অত্যাচারের অবসান। কেন অন্যায় এবং অত্যাচার? যেহেতু আমিন কি করেছে, তার ভাইকে শাসকের পদ থেকে অপসারণ করেছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, রাজকার্যে অবহেলা করেছে, এরপরে আমোদ প্রিয়তা তার মধ্যে ছিল, বিলাস ব্যসনে মত্ত ছিল, এই বিষয়গুলো এগুলো অত্যাচার বা অন্যায় ছিল, সেগুলোর অবসান ঘটেছে কিভাবে? মামুন খিলাফতে আসার মাধ্যমে। এরপরে জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার উন্মেষ, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফলাফল। কারণ মামুন ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একজন সংস্কৃতি মনা ব্যক্তি ছিলেন, সাহিত্য এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন। এই মামুনের শাসনকালে এসে আব্বাসীয় খেলাফত বা মুসলিম জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় আব্বাসীয় যুগকে, এবং আব্বাসীয় যুগের মধ্যেও খলিফা মামুনের যুগটা ছিল মুসলিম জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ। বুঝছ? আচ্ছা, আমরা শুরু থেকেই তাইলে খলিফা মামুনের শাসনকালে ঢুকে যাচ্ছি। তিনি 813 খ্রিস্টাব্দে সিংহাসনে আসেন। কিভাবে? গৃহযুদ্ধে জয়লাভ করে আমিনকে হারিয়ে, আল আমিনকে পরাজিত করে গৃহযুদ্ধে জয়লাভ করার মাধ্যমে মামুন খিলাফতে আসেন, এবং তিনি ছিলেন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক।
জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত। তার রাজত্বকালকে মুসলিম জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়। মনে থাকবে কি বলেছি, তার রাজত্বকালকে মুসলিম জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়। একদম মুখস্থ করে ফেলতে হবে এই কথাটা। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক এবং আইনজ্ঞ ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন। এরপরে তার শাসননীতি বা চরিত্র কৃতিত্ব, তার অবদান সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আমরা সংক্ষেপে তিনি কেমন ছিলেন সেটা বলে দিই। তিনি ছিলেন একজন পরধর্ম সহিংসু, অর্থাৎ অন্যের ধর্মের প্রতি সহিংসু ছিলেন। কোনো সম্প্রদায়ের প্রতি তিনি বৈষম্য স্থাপন করতেন না। তিনি অন্যের বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে সচেতন ছিলেন। প্রজাদের মঙ্গল বিধান করাই ছিল তার শাসনের অন্যতম লক্ষ্য। তার শাসনামলে দেখা যায় খিলাফতের মধ্যে সব জায়গায় শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল। শিল্প, কৃষি, ব্যবসা বাণিজ্য সব কিছুতে আব্বাসীয়রা প্রভূত উন্নতি সাধন করেছিল তার শাসনামলে। কেমন? আচ্ছা, এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদান আল মামুনের, সেটা হচ্ছে বাইতুল হিকমা প্রতিষ্ঠা। 3 স্টার দিয়ে রাখবা, প্রশ্ন আসে কিন্তু। এই বাইতুল হিকমা বা জ্ঞান বিজ্ঞানের চর্চা, এটা হচ্ছে তার সময়কার গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি 830 খ্রিস্টাব্দে বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন। বাইতুল হিকমা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা কি? একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো। বাইতুল হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান গৃহ। বাইতুন আরবি শব্দ, বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর বা গৃহ, আর অন্যদিকে হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞানের ঘর বা গৃহ বাইতুল হিকমা। এটা তিনি প্রতিষ্ঠা করেন 830 খ্রিস্টাব্দে বাগদাদে। কে? খলিফা আল মামুন। এবং এটি একসাথে গ্রন্থাগার, শিক্ষায়তন এবং অনুবাদ বিভাগ, এই 3 ভাগে বিভক্ত ছিল। গ্রন্থাগার মানে লাইব্রেরি, শিক্ষায়তন মানে যেখানে পড়াশোনা করা হয়, রিডিং রুম। এরপরে তোমার অনুবাদ বিভাগ, যেখানে বসে বিভিন্ন বইয়ের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হতো। বুঝতে পেরেছো আশা করি। দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দার্শনিক টলেমি, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো প্রমুখ ইত্যাদি মনীষীদের দুর্লভ যে সকল বই ছিল সেগুলো তিনি সংগ্রহ করেন এবং সেই অনুবাদ বিভাগে এনে সেগুলো অনুবাদ করার ব্যবস্থা করেছিলেন। কার কথা বলছি আমরা? মামুনের কথা বলছি। কেমন? ওকে। এবং গুরুত্বপূর্ণ যে কথা, ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে অনুবাদকারীকে তিনি গ্রন্থের ওজনে স্বর্ণ মুদ্রায় পারিশ্রমিক প্রদান করতেন। বুঝছ? তাহলে পারিশ্রমিক প্রদান করতেন কিভাবে? গ্রন্থের ওজনে। অর্থাৎ তুমি একটা বই, মনে করো একটা বই, এটা তুমি অনুবাদ করেছ, এই বইটা তুমি অনুবাদ করেছ, সেটার পারিশ্রমিক দেওয়া হবে তোমাকে বইটার ওজন করে স্বর্ণ দিয়ে। এই বইটার যা ওজন হবে সেই পরিমাণ স্বর্ণ দিয়ে তোমাকে পারিশ্রমিক প্রদান করা হবে। স্বর্ণ মুদ্রায় পারিশ্রমিক দেওয়া হতো। তাহলে চিন্তা করো কি পরিমাণ সম্মান করা হতো অনুবাদকদেরকে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে কি পরিমাণ উৎসাহিত করেছিলেন খলিফা আল মামুন। বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত। তানজিনা হক যুক্ত আছো আমাদের সাথে। তাহলে একটু বলো তো, বাইতুল হিকমা কবে প্রতিষ্ঠা করেছিলেন আল মামুন? খলিফা আল মামুন কত সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন বলো তো দেখি বাচ্চারা, কত সালে তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন? দ্রুত দ্রুত। আমরা কিন্তু বেশিক্ষণ ক্লাস নেব না, আমরা হয়তো আর বেশি হলে 15 থেকে 20 মিনিট ক্লাসে থাকব। তোমরা কেউ চলে যেও না, বাকিদেরকে মেনশন করে নিয়ে আসো। ওকে, মাইমুনা সিদ্দিকা 830, ফারহানা ইসলাম 830, নকল করে বলে দিচ্ছ নাকি? এটা তো দেখাই যাচ্ছে আমার পিছনে নাকি? আচ্ছা যাই হোক, দেখা গেলেও তোমরা যদি না দেখে বলে থাকো তাহলে তো ভালো। এরপরে রাইফা 830, আয়েশা উত্তর দিয়েছ সঠিক, ত্রিনা পণ্ডিত সঠিক উত্তর দিয়েছ। ওকে ঠিক আছে, আমরা এরপরে যাচ্ছি। বাইতুল হিকমা শব্দের অর্থ কিন্তু জ্ঞান গৃহ, এবং এখানে 3টা বিভাগ ছিল। কয়টা বিভাগ? একটা হচ্ছে অনুবাদ বিভাগ, শিক্ষায়তন এবং লাইব্রেরি বা গ্রন্থাগার। এবং খলিফা মামুন অনুবাদকদেরকে স্বর্ণের বিনিময়ে, অর্থাৎ
অনুবাদের বিনিময়ে স্বর্ণমুদ্রায় তিনি পারিশ্রমিক প্রদান করতেন। আমরা খলিফা মামুনের শাসনকাল শেষ করেছি। আমরা এখন সর্বশেষ আব্বাসীয় খলিফা আল মুতাসিম বিল্লাহর শাসনকাল সম্পর্কে একটু করে জেনে নেব। তোমরা সবাই প্রস্তুত তো নাকি? আল মুতাসিম বিল্লাহ তিনি হচ্ছেন সর্বশেষ আব্বাসীয় খলিফা। প্রথম কথা কি, তিনি হচ্ছেন সর্বশেষ আব্বাসীয় খলিফা। কেমন? তিনি সর্বশেষ আব্বাসীয় খলিফা, সিংহাসনে আসেন 1242 খ্রিস্টাব্দে। এবং তিনি কেমন ছিলেন, কেমন খলিফা ছিলেন? তিনি ছিলেন একজন দুর্বল, বিলাসপ্রিয় এবং তার সময় অভ্যন্তরীণ গোলযোগ দেখা দেয়, শিয়া সুন্নি সংঘাত দেখা দেয় এবং তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে একজন শিয়া উজির, নাম হচ্ছে মোহাম্মদ বিন কামি। মোহাম্মদ বিন কামি তাতারদের মঙ্গল নেতা হালাকু খানকে বাগদাদ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যে বাগদাদ ছিল আব্বাসীয়দের রাজধানী, বাগদাদ ছিল আব্বাসীয়দের জ্ঞানের একদম কেন্দ্রবিন্দু, জ্ঞান চর্চার। এবং এই বাগদাদেই কিন্তু বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন কে? খলিফা আল মামুন। তাইলে একটা প্রশ্নের অ্যান্সার আমাকে তোমরা দাও তো, কোন শিয়া উজির হালাকু খানকে বাগদাদ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? কোন শিয়া উজির বলো তো দেখি। হালাকু খানকে বাগদাদ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কে? দ্রুত অ্যান্সার করতে থাকো। ওকে, ফারহানা ইসলাম, মোহাম্মদ বিন কামি, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো করছি গুরুত্বপূর্ণ না হলে কিন্তু করতাম না, সেটা হোক কোনো সাল, হোক কোনো নাম, এগুলা থেকে এমসিকিউতে প্রশ্ন আসে। ওকে, মোহাম্মদ বিন কামি, আনিকা সঠিক উত্তর দিয়েছ, ফারহানা, মাইমুনা সিদ্দিকা, এরপরে রাইফা, তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছ। যদিও আমার পেছনে বোর্ডে নামটা দেখা যাচ্ছে, যাই হোক তোমাদেরকে এরপরেও অভিনন্দন। এরপরে দেখো বাগদাদ আক্রমণ, যেহেতু মোহাম্মদ বিন কামি বাগদাদ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছে, তাইলে হালাকু খান 1258 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1258 খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস করে দেন আক্রমণ করে। তিনি এই যে আব্বাসীয় সর্বশেষ খলিফা মুতাসিম বিল্লাহকে তার পুরো পরিবার বর্গসহ হত্যা করেন এবং প্রায় 6 সপ্তাহ ধরে, টানা 6 সপ্তাহ ধরে বাগদাদে তিনি নারকীয় লুটোতরাজ হত্যাযজ্ঞ চালান। সেখানে মসজিদ, সমাধি অর্থাৎ কবরস্থান যা ছিল সব কিছু তিনি ধূলিসাৎ করে দেন। কে? এই যে হালাকু খান। এবং শিক্ষায়তন গ্রন্থাগার যেগুলো ছিল সেগুলোকে ভস্মীভূত করে দেয়া হয়, আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয়। কমপক্ষে 20 লক্ষ লোকের মধ্যে 16 লক্ষ লোককে সেখানে হত্যা করা হয়। কি পরিমাণ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল একটু চিন্তা করো তো। তুমি যদি লক্ষ বাদ দিয়ে তুমি যদি 20-এর মধ্যে চিন্তা করো, ধরো 20 জন লোকের মধ্যে 16 জনকে সেখানে মেরে ফেলা হয়েছিল। 20 লক্ষ লোকের মধ্যে 16 লক্ষকেই হত্যা করা হয়েছিল। এবং ঐতিহাসিক আমির আলী বলেন যে 5 শতাব্দী কাল ধরে সঞ্চিত যে জ্ঞান ভাণ্ডার সেটা নিমিষেই মানবজাতি হারালো। অর্থাৎ আব্বাসীয়রা প্রায় 500 বছর ধরে যে জ্ঞান ভাণ্ডার সংগ্রহ করেছিল, যে জ্ঞান ভাণ্ডার তারা সংগ্রহ করেছিল, তারা সঞ্চয় করেছিল, সেটা হালাকু খান নিমিষেই মাত্র কয়েক দিনের মধ্যেই 6 সপ্তাহ আক্রমণের মাধ্যমেই সেগুলো সব ধূলিসাৎ করে দিল। নিমিষেই মানবজাতি সেই জ্ঞান ভাণ্ডার হারিয়ে ফেলল। তাহলে এখান থেকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে আমরা অনেকগুলো তথ্য নিতে পারি। তোমাদেরকে আমি প্রশ্ন করব যে কত সালে আব্বাসী বংশের পতন হয় বলো তো? কত সালে আব্বাসী বংশের পতন হয় বা কত সালে হচ্ছে হালাকু খান বাগদাদ আক্রমণ করেছিলেন? বাগদাদ আক্রমণ করেছিলেন কত সালে হালাকু খান বলো তো দ্রুত?
ওকে, ফারহানা ইসলাম, ফাবিয়া জান্নাত, মাইমুনা সিদ্দিকা, তানজিনা হক, ত্রিনা পণ্ডিত, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। মিফতাহুল জান্নাতও আছে। 1258 সালে আব্বাসী বংশ ধ্বংস হয়েছিল কার আক্রমণে? হালাকু খান। মনে থাকবে, হালাকু খান আক্রমণ করেছিল। কত সময় ধরে তাণ্ডব চালিয়েছিল? প্রায় 6 সপ্তাহ ধরে। কেমন? এবং বলো তো দেখি, আব্বাসীয় সর্বশেষ খলিফা কে ছিলেন? আব্বাসীয় সর্বশেষ খলিফার নাম কি বলো? আব্বাসীয় সর্বশেষ খলিফা কে ছিলেন বলো তো? জয়হারি, স্নিগ্ধা, তপু জিজ্ঞেস করেছো হিস্ট্রি ক্লাস কি নেবেন না? হিস্ট্রি ক্লাস তো নেব, কিন্তু তোমরা তো হিস্ট্রির স্টুডেন্ট থাকো না ক্লাসে। ভাই আমি তো ডিসঅ্যাপয়েন্ট ফিল করি। তোমরা যখন ক্লাসে এই যে 30 জন মাত্র ক্লাস করো, 30-35 জন, হিস্ট্রিতে তো মনে হয় আরও কম। তো এত কম স্টুডেন্ট নিয়ে কি ক্লাস নেওয়া যায় বলো? তোমরা ক্লাস শেয়ার করো না, প্রচার করো না, পোলাপাইন আসে না, জানে না। আচ্ছা, মাইমুনা সিদ্দিকা সবার আগে সঠিক উত্তর দিয়েছে, আল মুতাসিম বিল্লাহ। ফাবিয়া জান্নাত, এরপরে ফারহানা ইসলাম, এরপর হচ্ছে মাইমুনা সিদ্দিকা। তোমরা বারবার লিখছো তো, তোমাদের নামগুলা বারবার পড়ার জন্য নাকি? আচ্ছা, তানজিনা হক, খলিফা আল মুতাসিম বিল্লাহ, হ্যাঁ তিনি ছিলেন আব্বাসীয় সর্বশেষ খলিফা। আচ্ছা বলো তো, বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেছিলেন? আজকের পড়ানো থেকে কিন্তু প্রশ্ন করছি। তাহলে আমরা আব্বাসীয় খেলাফত প্রায় শেষ করে ফেলেছি, সর্বশেষ খলিফা যেহেতু পড়ে ফেলেছি। এখানে আরও কিছু কথাবার্তা তোমরা এই অধ্যায়ে পাবা। যেমন এখানে আমরা বার্মাকি বংশ সম্পর্কে যেভাবে আলোচনা করেছি, তেমনিভাবে বুয়াইয়া বংশ নামে একটা বংশ আছে সেটা, এরপরে সেলজুক সাম্রাজ্য বা সেলজুক বংশের রাজত্ব সম্পর্কে এখানে আলোচনা আছে একটু করে। এরপরে হচ্ছে তোমার সালাউদ্দিন আইয়ুবীর প্রতিষ্ঠিত আইয়ুবী সাম্রাজ্য সম্পর্কে আলোচনা আছে এই অধ্যায়ে। আইয়ুবী যিনি জেরুজালেম বিজয় করেছিলেন। এরপরে হচ্ছে তোমার ক্রুসেড বা ধর্মযুদ্ধ সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা আছে, যেগুলো থেকে সিকিউ না আসলেও তোমরা এমসিকিউর জন্য কিছু তথ্য পেতে পারো, যার জন্য পড়ে নিতে হবে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব এই অধ্যায়, যেহেতু আমি পুরোপুরি পড়িয়েছি ধারাবাহিকভাবে, এই অধ্যায়ের উপর এমসিকিউ সলভ করাতে। তাও আবার যেই এমসিকিউগুলো বোর্ড কোয়েশ্চেন হিসেবে বিগত বছরগুলোতে এসেছিল, শুধুমাত্র সেগুলো। কেমন? আচ্ছা, ইকরাম হক কমেন্ট করেছেন, লাইক কমেন্ট ডান। ইয়াসিন স্যার, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। লাইক কমেন্ট ডান, শুধু শেয়ার তো ডান না, তাইলে ধন্যবাদ অর্ধেক দিলাম। আচ্ছা, ত্রিনা পণ্ডিত, আল মামুন, ফারহানা ইসলাম, আনিকা, মিফতাহুল জান্নাত, ওকে সবাই সঠিক উত্তর দিতে পেরেছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, বুয়াইয়া বংশ এটা 944 থেকে 1065 বা 55 পর্যন্ত রাজত্ব করেছিল, যখন আব্বাসীয় খেলাফতে খলিফা আল মুস্তাকফি যখন শাসক হিসেবে ছিলেন, তিনি যখন দুর্বল হয়ে পড়েন এবং তুর্কিরা যখন আব্বাসীয় খেলাফতে শক্তিশালী হয়ে উঠতেছিল, তাদের অর্থাৎ তুর্কিদের থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি বুয়াইয়াদের সাহায্য প্রার্থনা করেছিলেন। সেই সুবাদে বুয়াইয়ারা সেখানে তাদের আধিপত্য কায়েম করেছিল। এই বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আবু সুজা বুয়াইয়া, তোমরা এই নামটা মনে রাখার চেষ্টা করবা। এরপরে বুয়াইয়াদের পতন কিভাবে হয়েছে? যখন তুর্কিদের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠার জন্য সুন্নি সেলজুক বংশ বাগদাদ অভিযান করে, তখনই হচ্ছে বুয়াইয়াদের পতন ঘটিয়ে সেলজুক বংশ সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করে, এবং সেলজুক বংশের স্বর্ণযুগ চলে তোমার হচ্ছে কি সুলতান মালিক শাহের সময়। কেমন? এরপরে এই অধ্যায়ে আরও আলোচনা আছে তোমার সালাউদ্দিন আইয়ুবীর যে আইয়ুবী সাম্রাজ্য, তোমরা জানো তিনি একজন মুসলিম বীর ছিলেন যিনি জেরুজালেম বিজয় করেছিলেন। সেই আইয়ুবী সাম্রাজ্যের সময় কিন্তু, অর্থাৎ তিনিই কিন্তু কয়েকটা ক্রুসেড বা ধর্মযুদ্ধ মোকাবেলা করেছিলেন, যেগুলো 1095 থেকে 1258 খ্রিস্টাব্দ এই সময়কালটাতে হয়েছিল। তাহলে ক্রুসেড মানে হচ্ছে ধর্মযুদ্ধ, যেখানে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন কারণে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল, অর্থাৎ পুরো খ্রিস্টান বাহিনী ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে জেরুজালেমকে কেন্দ্র করে, জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছিলেন, সেগুলোকে আমরা ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলে জানি। মনে থাকবে, এরকম বড় বড় 8টা ক্রুসেড হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, এবং
এই ক্রুসেডের নেতৃত্ব দিয়ে জয়লাভ করার মাধ্যমে কিন্তু সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম বিজয়ী করেছিলেন। যে জেরুজালেম এখনও আমাদের মুসলমানদের অন্যতম একটা পবিত্র জায়গা এবং স্বপ্ন, যেটার জন্য তোমরা দেখছো ফিলিস্তিনবাসী এখনও পর্যন্ত কিভাবে ইহুদিদের হাতে মার খাচ্ছে। তো তোমরা সবাই দোয়া করবা, আমরাও দোয়া করব যেন আল্লাহ তাআলা সেই মুসলমানদের পবিত্র স্থানকে আমাদের হাতে আবার ফিরিয়ে দেন, যেন সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর আমাদের মাঝে আবার জন্ম নেন। তো আজকের ক্লাস আমি এতটুকুতেই থামতে চাচ্ছি। তোমরা যেহেতু এই অধ্যায়টা শেষ হয়েছে, আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের উপর বিগত সালে আসা এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিল সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে করতে পারো, খুব দ্রুত। আচ্ছা, রুহুল আমিন সালাম দিয়েছ, মোহাম্মদ সাগর যুক্ত হয়েছ, আলী মাইমুনা সিদ্দিকা স্যার এমসিকিউ ক্লাস চাই। ওকে, তোমরা তো সবই চাও। একটু আগে বললা আব্বাসি উমাইয়া খেলাফতের উপর ক্লাস চাও, এরপর আরেকজন বললা খুলাফায়ে রাশিদিনের উপর ক্লাস চাও, সে একই ব্যক্তি আবার বলতেছ এমসিকিউ ক্লাস চাও। বলো কয়টা ক্লাস দেয়া যায়? আচ্ছা, স্নিগ্ধা তপু রিকোয়েস্ট করছি হিস্ট্রি ফার্স্ট পেপারের উপর 3টা ক্লাস নিয়ে নাকি কমপ্লিট করে দিতাম। দেখছো কত বড় রিকোয়েস্ট তার। চ্যাপ্টার 3টা কমপ্লিট করে দিয়েন। চ্যাপ্টার 3 তুমি তো ধরছো একেবারে ভালো একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 3 কমপ্লিট করতে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, ঠিক আছে, লাইভ ক্লাসের মাধ্যমে। তুমি সপ্তাহে ক্লাস পাবা একটা, তো একটা করে ক্লাস নিতে থাকলে তোমার চ্যাপ্টার 3 শেষ হবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে। যাই হোক, তোমরা যারা আমাদের আর্টস এবং কমার্সের সবগুলো সাবজেক্টের রেগুলার ক্লাস পেতে চাও, স্পেশালি এইচএসসি 24 যারা আছো, তোমাদের হাতে সময় খুবই কম, তোমরা চাইলে আমাদের র্যাপিড ব্যাচ শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক একটা ব্যাচ চলতেছে, সেটাতে অ্যাডমিট হতে পারো। আর 25-এর শিক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য গোল্ডেন ব্যাচ চালু হচ্ছে খুব শীঘ্রই, যেখানে আমরা মানবিক এবং ব্যবসায়ের সকল বিষয়ের একদম বেসিক টু অ্যাডভান্স সিলেবাস কমপ্লিট করব, সেখানে ভর্তি হয়ে যাবা। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবা, গরমে নিজেদের যত্ন নিবা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। সবার প্রতি দোয়া এবং শুভকামনা রেখে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।